আর নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারের বিষয়বস্তুটা হচ্ছে মশলা। আমি মশলা নিয়ে আগেও অনেকবার ভিডিও করেছিলাম, কিন্তু এবারের ভিডিওটা একটু অন্যরকম। একটু অন্যরকম মশলা, ভিডিওটা অন্যরকম না, মশলাটা অন্যরকম। এটা হচ্ছে কেশরি মেথি। আপনারা একটা মশলা রান্নাঘরে ব্যবহার করেন কেশরি মেথি বলে, এটা ফ্লেভারের জন্য, অ্যারোমার জন্য ব্যবহার করা হয়। এবং এটা খুব সুন্দর মশলা একটা। তা এইটা মেথি পাতা দিয়ে এটা তৈরি করা হয়, মেথি পাতা থেকেই এটা তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি যে কেশরি মেথিটা পেয়েছি, যে পাউডারটা পেয়েছি, সেটা অনেক দিন ধরে স্টে করেছিল কিচেন, এবং তার ফলে তার ন্যাচারাল অ্যাপিয়ারেন্সটা পাল্টে গেছে। এবং আমার এখানে একটাই বক্তব্য যে যে কোনো বায়োলজিক্যাল কম্পোনেন্টের বা যে কোনো বায়োলজিক্যাল বস্তুর এই ন্যাচারাল অ্যাপিয়ারেন্সটা যদি পাল্টে যায়, তখন সেটা সন্দেহের তালিকায় চলে আসে। যেমন মানুষ যদি তার যে ন্যাচারাল আউটফিটটা বা তার ন্যাচারাল অ্যাপিয়ারেন্সটা যদি পাল্টে যায়, তখন সেও যেমন সন্দেহের তালিকায় চলে যায় যে তার কিছু একটা হয়েছে, ঘটনা ঘটেছে, এইরকম যেমন সন্দেহের তালিকায় সে যখন চলে যায়, তেমনি আমাদের মশলা বলুন, আমাদের সবজি, মাছ, মাংস যাই বলুন কেন, এদের যখন ন্যাচারাল অ্যাপিয়ারেন্সটা পাল্টে যায়, তখনই এরা কিছু না কিছু পরিস্থিতির মধ্যে এরা চলে যায়। এটা বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কিছু না কিছু একটা পরিবর্তন হয়েছে, এটা ধরে নেওয়া যায়। তখন সেটা কী পরিবর্তন হয়েছে, এবার এইটাই হচ্ছে গবেষণার বিষয়। তাই এখানে আমাদের সেই মেথিটা আমরা পেয়েছি এবং দেখবো এটার মধ্যে কী পরিবর্তন হয়েছে, কোনো ফাঙ্গাল পরিবর্তন হয়েছে না কোনো রাসায়নিক পরিবর্তন হয়েছে বা কী হয়েছে, সেটা আমরা দেখতেই পাব। এর মধ্যে আমরা দেখতেই পাব। তো চলুন আমরা ল্যাবরেটরিতে যাই, গিয়ে দেখি যে সেই কসুরি মেথিটার মধ্যে কী পরিস্থিতি হয়েছে। আমরা একটু ল্যাবরেটরিতে যাবো, সেই মেথিটা দেখাবো আপনাদের, সেই দেখিয়ে আপনারা বুঝতেই পারবেন কী অবস্থিতি হয়েছে। তা চলুন আমরা সেই মেথিটা দেখতে যাই ল্যাবরেটরিতে কী পরিস্থিতি হয়েছে। আর নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ল্যাবে। এই দেখুন আপনাদের সামনে যে মেথির পাউডারটা দেখাচ্ছি, শাহি মেথি, এটাকে আমরা কেশরি মেথি বা কেশরি মেথি বা কস্তুরি মেথি যাই হোক কিছু একটা বলা হয়। এটা মেথি আর কি, এক ধরনের মেথি এটা আর কি, একটু বড়ো, পাতাগুলো একটু বড়ো হয়। তো এটাকে একটা ওই সেমি ডাস্ট করা হয়েছিল। এটা অনেক দিন থাকার পরে এখন রঙটা হয়ে গেছে। এই ন্যাচারাল কালারটা কিন্তু গ্রিন, পুরো গ্রিনিশ কালার হয়। তো সেখান থেকে এখন এটা এই অবস্থায় চলে এসেছে, পুরো কালারটা ডিকালারাইজড হয়ে গেছে, ডিন্যাচারাইজড হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। এর মধ্যে অনেক কিছু এসেও গেছে। এটা যেহেতু এর ন্যাচারাল, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বায়োলজিক্যাল কম্পোনেন্টের, আমি আগে পার্টটাতেও বলেছি, এবারেও বলছি, যে বায়োলজিক্যাল কম্পোনেন্টের যখনই কোনো রকম কালার বা তার ন্যাচারাল অ্যাপিয়ারেন্সটা যখন পাল্টেই যাবে, ন্যাচারাল অ্যাপিয়ারেন্স যেটা দেখতেই কেমন, সেই জিনিসটা যদি যে সাধারণ চেহারাটা যদি তার বদলে যায়, তখনই বুঝতে পারবেন তার মধ্যে কিছু একটা অঘটন ঘটেছে। যেমন একটা মানুষ তার নর্মাল অ্যাপিয়ারেন্স যখন পাল্টে যায়, তখনই আমরা সন্দেহ করি যে তার মধ্যে কিছু একটা ঘটনা ঘটছে। হয় সে সুস্থ নয় সে কোনো রকমভাবে বিপর্যস্ত বা কোনো রকমভাবে সে অসুবিধার মধ্যে রয়েছে। তো এটাও ঠিক সেই রকম জিনিস। যখনই তার ন্যাচারাল কালার বা ন্যাচারাল অ্যাপিয়ারেন্স যখন তার চেঞ্জ হয়ে যাবে বা পাল্টে যাবে, তখনই আমাদের সেটা সন্দেহের তালিকাতে চলে আসবে। এখন এটার মধ্যে সন্দেহ করা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেহেতু অনেক দিন ধরে স্টে করেছে, এর যে কেমিক্যাল প্রপার্টি সেগুলো নষ্ট হয়ে গেছে, এবং এর মধ্যে একটা বাজে অ্যারোমাও এসে গেছে, একটা আরও বাজে গন্ধও এসে গেছে। তা এবার এটাও একটা সন্দেহ তালিকার মধ্যে আমাদের পড়ছে। এখন এটা কী সন্দেহ হচ্ছে, কী পরিস্থিতি হচ্ছে, সেটা আমরা দেখবো, একটা কালচার করে আমরা এটা দেখে তারপর আমরা আপনাদের এটা আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো যে এটা কী হয়। তো এখানে আমি এর আগের পার্টগুলোতে দেখিয়েছিলাম, যে আগের অনেক ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে শাক, সবজি ইত্যাদিতে ফাঙ্গাস লাগে এবং তাদের মধ্যে অন্যরকম যে পরিবর্তন হয়। তা আমি আর একটা ভিডিও করেছিলাম যে শুকনো লঙ্কাতেও ফাঙ্গাস লাগে। তো এবারে আমি সেই মেথি নিয়ে এসেছি, আরেকটি মশলা উপাদান, আমাদের ভারতীয় মশলা উপাদানের মধ্যে আরেকটি উপাদান হচ্ছে মেথি। তো মেথিতেও সেই রকম ফাঙ্গাস লেগেছে, কি লাগেনি সেটা দেখতে হবে, কী ধরনের, কেন এর অ্যাপিয়ারেন্সটা এরকম হলো। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এই মেথির পাতাটা বা মেথির গুঁড়োটা বা শাহী মেথি বা কসুরি মেথি যাই করে না কেন, কেশরি মেথি যাই করে না কেন, এইটা অনেক দিন ধরে রান্নাঘরে পড়েছিল, আড়ালে পড়েছিল, এবং হঠাৎ করে দেখা গেছে যে এরকম একটা অবস্থা। তা আমার একটাই সেই এক অনুরোধ, যে কোনো বায়োলজিক্যাল কম্পোনেন্ট
অনেক দিন ধরে যদি একভাবে পড়ে থাকে, সেটা যদি অব্যবহারযোগ্য অবস্থায় অনেক দিন ধরে পড়ে থাকে, সেটা যদি ব্যবহার না করা হয় বা সম্পূর্ণটা যদি ব্যবহার করে না ফেলা হয়, তখন তার মধ্যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ একটা হবে, স্ট্রাকচারাল চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, বায়োলজিক্যাল চেঞ্জ, সব রকম চেঞ্জ তার মধ্যে হবে। একটা মানুষ যদি অনেক দিন ধরে অনাদরে এতে পড়ে থাকে, অনাদরে অদেখায় যদি অযত্নে যদি পড়ে থাকে, তার মধ্যে যেমন সব চেঞ্জ আসতে শুরু করে, এও ঠিক সেরকম যদি কেউ একটা বায়োলজিক্যাল কম্পোনেন্ট, তো এর মধ্যেও সেই চেঞ্জগুলো আসবে, তা স্বাভাবিক। তা সেই চেঞ্জগুলো এসেছে। এখন আমাদের যেটা করতে হবে যে এই চেঞ্জগুলোকে অগ্রাহ্য করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের ক্ষতি। একটা মানুষের মধ্যে যে ব্যবহারিক পরিবর্তন বা একটা কোনো শারীরিক পরিবর্তন এসছে, সেগুলোকে যদি আমরা অগ্রাহ্য করি, না তোমার কিছু হয়নি, ও সব কিছু না, সব কিছু না, তাহলে সেটাও যেমন ক্ষতিকারক, এটাও ঠিক সেমনি ক্ষতিকারক। এটা আমাদের হঠাৎ করে এই অবস্থায় গ্রহণ করে ফেলাটাও ক্ষতিকারক। তা সেইটাই আমি আপনাদের দেখাতে চাইছি এই ভিডিওগুলোর মাধ্যমে, আর কিছুই না। তা অনেক দিন ধরে কোনো কিছু স্টে করানো বা অনেক দিন ধরে কোনো কিছু রেখে দেওয়া কখনোই চলবে না। তো চলুন এটা আমরা কী অবস্থা হয়েছে সেটা আমরা দেখি। তো এটাকে আমরা একটা কালচার মিডিয়ায় দেবো। এখানে আমাদের যে কালচার মিডিয়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কালচার মিডিয়া, এটা এটা কালচার মিডিয়া। এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডের ডিফারেন্সিয়াল আগার। তো এই সোডিয়াম অ্যাসিডের ডিফারেন্সিয়াল আগার দিয়ে আমরা এটাকে কালচার প্লেটে, কালচার টিউবের মধ্যে, ফ্লাস্কের মধ্যে দেবো, দিয়ে আমরা জাস্ট ঠিক চিনিমিটি একটুখানি নিয়ে আমরা কালচার ফ্লাস্কের মধ্যে দিয়ে এটা আমরা দেখবো যে কী পরিস্থিতি হয়েছে। তাহলে আমরা কালচার ফ্লাস্কটা নিয়ে আসি। তো আমাদের সামনে কালচার ফ্লাস্কটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি কিছুটা মেথি এর ভেতরে, মেথি গুঁড়ো এর ভেতরে আমি নিয়ে নেবো। এখানে আমার একটা স্প্যাটুলা আছে, আমি সেই স্প্যাটুলা দিয়ে কিছুটা মেথি গুঁড়ো এর ভেতরে নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমি কালচার ফ্লাস্কটাকে একটু সরিয়ে রাখি। এই হচ্ছে আমাদের কালচার ফ্লাস্ক। আমরা এই ফ্লাস্কটা থেকে কিছুটা মেথির গুঁড়ো জাস্ট আমরা নিয়ে নেব, এটুকু নিলেই হবে। আর একটু নিয়ে নিচ্ছি, নিয়ে নিলেই হবে। এই জাস্ট একটু। এইবার আমরা এর ভেতরে আমাদের কালচার মিডিয়াটা, এইটা নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কালচার মিডিয়া আমরা প্লেস করে দেবো অ্যাজ সেম অ্যাজ বিফোর। কালচার মিডিয়া দিয়ে নেবো সোডিয়াম অ্যাসিডের ডিফারেন্সিয়াল আগার। তারপর আমরা দিন 5 পরে দেখতে পাবো যে এটার মধ্যে কোনো ফাঙ্গাস ধরেছে কি না আদৌ, নাকি শুধুই ডিন্যাচুরাইজেশন হয়েছে। অনেক সময় ফাঙ্গাস ধরে না, শুধু ডিন্যাচুরাইজেশন হয়, অর্থাৎ তার ন্যাচারাল অবস্থার পরিবর্তন হয়ে যায়, কিন্তু তাতে কোনো রকম ক্ষতিকারক কিছু থাকে না। আবার অনেক সময় ন্যাচারাল অবস্থার মধ্যেও ক্ষতিকারক গিয়ে ঢুকে যায়। ব্যাস এইটুকুই যথেষ্ট, বাচ্চা প্লাসকে এইটুকুই যথেষ্ট, বেশি হওয়ার দরকার নেই। মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা মোটামুটি পেয়ে গেলাম এই যে আমাদের কেশরি মেথিটা আমরা মোটামুটি এখন একটা ফ্লাস্কের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে আমাদের এবার 10-15 দিন পরে আসতে হবে, 7-8 দিন পরে, 5-7 দিন, 8 দিন, 5 দিন, 3 দিন গ্রোথ অনুযায়ী আমাদের আসতে হবে। তবে ম্যাক্সিমাম 5 দিন, তার বেশি লাগে না। তাহলে নমস্কার, আমরা আসবো 5 দিন পরে। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ল্যাবে। আজকে ঠিক 10 তারিখ, 11 তারিখ, তো আমরা 4 দিন বাদে এসেছি। দেখা যাচ্ছে যে মোটামুটি একটা গ্রোথ তৈরি হয়েছে। এগুলো ফ্লেক্স, এগুলো উপরে যেটা দেখা যাচ্ছে এগুলো কোনো ফাঙ্গাস নয়, এগুলো জাস্ট ওই মেথির ফ্লেক্স। ওগুলো ফাঙ্গাসটা এই ভেতরে কালচার মিডিয়ার মধ্যে রয়েছে। তো যদিও এটা খুব একটা ভালোভাবে খালি চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ফাঙ্গাসটা এর মধ্যে রয়েছে, অলরেডি গ্রোথ হয়ে গেছে। তো এটা সম্ভবত কলিফেরা ফাঙ্গাস। এখন দেখতে হবে এটা কলিফেরা কিনা। তো আমরা এটা মাইক্রোস্কোপে নিয়ে যাবো, যদিও কালারটা চেঞ্জ করেনি, আগারের কালার চেঞ্জ হয়নি, কিন্তু তাহলেও আমরা এটা নিয়ে গিয়ে একবার ফার্স্ট ইনভেস্টিগেশন করবো, করে দেখবো কী ফাঙ্গাস আছে, কলিফেরা আছে কিনা। কারণ সাধারণত কলিফেরায় কালার চেঞ্জ করে না, আগারের সোডিয়াম অ্যাসিডের ডিফারেন্সিয়াল আগারের কালার চেঞ্জ হয় না। তো কলিফেরা খুব হিডেন একটা ফাঙ্গাস, মানে
ওর গ্রোথটা এত স্লো, প্রথম দিকটা ইনিশিয়ালি 3-4 দিন 5 দিন এত স্লো, তারপরেই ঝাপ করে একবার কলিফ্লাওয়ার লেগ গ্রোথ হয়ে যায়, সেই জন্য ওর নাম কলিফ্লাওয়ার লেগ গ্রোথ মানে ফুলকপির মতন আকার ধারণ করে, মানে এরমভাবে একটা ক্যানাপিক আকার ধারণ করে এবং তার থেকে মাইক্রোস্পোর রিলিজ করে। তা সেটা আমরা দেখব মাইক্রোস্কোপের তলায় যে এটা কী অবস্থা। আর চোখে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গ্রোথ আছে, ফাঙ্গাসের গ্রোথ আছে। তো যাই হোক, আমরা এটা দেখবো মাইক্রোস্কোপের তলায় কী পরিস্থিতি হয়েছে, চলুন এটা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই। আচ্ছা, আমরা মাইক্রোস্কোপে ফার্স্ট ইমেজটা দেখতে পাচ্ছি, আমাদের ফাঙ্গাসের চেহারাটা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো মাইক্রোপোর্সগুলো রিলিজ হয়েছে। এটা কলিফেরা ফাঙ্গাস, কলিফেরা মাইক্রোপোর্স, এগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। একটা বিভৎস ফাঙ্গাস, আরও মাইক্রোপোর্স সামনে চলে এসছে, একটা বিরাট বড় পোস্ট এটা, এবং মাইক্রোপোর্সগুলো রিলিজ হচ্ছে, এই যে মাইক্রোপোর্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে রিলিজ হচ্ছে একটা একটা করে, এবং এর ভেতরেই মাইক্রোটক্সিনগুলো থাকে। এটা মূলত স্ট্যাকিবার্টাস গ্রুপেরই মাইক্রোটক্সিন, এই ফাঙ্গাস এটা। তা এখন এই অবস্থা, আমরা বিভিন্ন জায়গাগুলো দেখছি, আমি যেটা ধারণা করেছিলাম সেটাই ঠিক, যে কলিফেরা ফাঙ্গাস। এবং এই অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আরও এরকম মাইক্রোপোর্স প্রচুর আছে। এটা কলিফেরা ফাঙ্গাস, কলিফেরা স্ফেরিকারা, এটা পুরো নামটা হচ্ছে কলিফেরা স্ফেরিকারা। এতদিন ধরে এই মেথিটার মধ্যে বসবাস করছিল। ম্যাগনিফিকেশনটা বাড়ানো হচ্ছে যাতে মাইক্রোপোর্সগুলোটা ভালো করে ভিজিবল করা যায়। মাইক্রোস্কোপটা ফোকাস করা হলো, মাইক্রোপোর্সগুলো ভিজিবল হচ্ছে, মাইক্রোস্পোরগুলো। তো এই হচ্ছে কলিফেরার স্ট্রাকচার, এবং এটাই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। আমরা আরও চারপাশগুলো দেখছি, লাইটটা বাড়ানো হলো, আমরা চারপাশগুলো আরও দেখছি যে কিছু পাওয়া যায় কি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন, দ্য বিভৎস ফাঙ্গাস। এরপরে আমরা ফ্লোরেসেন্স স্টাডি করবো এবং মাইক্রোটক্সিনগুলো দেখব। এটা বিরাট হোস্ট, প্রচুর কলিফেরা স্পোর রয়েছে এখানটা, তা দেখতেই পাওয়া যাচ্ছে। এটা অসম্ভব বাজে ফাঙ্গাস, আর কিছু বলার নেই। তাহলে মাইক্রোস্কোপ আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। আমাদের সামনে ফ্লোরেসেন্স ইমেজটা এসে গেছে। যেটা আমরা বলেছিলাম কলিফেরার গ্রোথটা ঠিক অনেকটাই ফুলকপির পাতার মতন, তো সেই ফুলকপির পাতার মতন দেখতে পাওয়া যাচ্ছে কলিফেরার গ্রোথ। এটা আমরা একটু পরিষ্কার করে দেখবো, আর এটা একটা ঘন কলোনি, এটা আমরা একটু পরিষ্কার করে দেখবো আশপাশটা ঘুরে, যেখানটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে ছোটো ছোটো মাইক্রোটক্সিন দেখতে পাওয়া যাচ্ছে এখানটা, পাতার মতন চারিদিকটা ছড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে কলিফেরা গ্রোথ, কলিফেরা ফাঙ্গাসের অ্যাকচুয়াল চিত্রটা, হোস্টটা এটা, কলিফেরা হোস্ট এটা। ওই ছোটো ছোটো কালো কালো স্পট যেগুলো দেখা যাচ্ছে ওইগুলোই মাইক্রোটক্সিন। মানে আমরা আরও 4-5টা ঘুরে দেখবো যে এটা আর কী দেখা যায়, মাইক্রোটক্সিনগুলো দেখা যায় কি না। কারণ আমরা ম্যাগনিফিকেশানটা একটু কমিয়ে নিলাম যাতে আলোটা কমে যায় এবং আমাদের দেখতে সুবিধা হয়। এবং কলিফেরা হোস্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং সবুজ যেগুলি আকারগুলো দেখা যাচ্ছে ওইগুলি হচ্ছে মাইক্রোটক্সিন। এখানে মূলত প্যাটুলিন মাইক্রোটক্সিনটা বেশি দেখা যাচ্ছে, প্যাটুলিন এবং ট্র্যাকোথিসিন মলিকুলটাই বেশি দেখা যাচ্ছে, মাইক্রোটক্সিনটাই বেশি দেখা যাচ্ছে। মানে প্যাটুলিন কয়েল, এই সবুজগুলো প্যাটুলিন কয়েল, আমরা বড়ো প্যাটুলিন স্ট্রেচ, এগুলোই হচ্ছে সেই টিস্যুগুলো, আমাদের কলিফেরাস টিস্যুগুলো এগুলো। ওই প্যাটুলিন কয়েল উপরে দেখা যাচ্ছে অনেকটা সাপের মতন দেখতে লাগছে, ওটাই হচ্ছে কলিফেরার ওই প্যাটুলিন মাইক্রোটক্সিন, প্যাটুলিন চেন বা প্যাটুলিন কয়েল। তো প্রধান মাইক্রোটক্সিন দুটো হচ্ছে ট্রাইকোথিসিন আর প্যাটুলিন, যে দুটো একটা লাংস ক্ষতি করতে পারে এবং একটা পেটের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। তা এই হচ্ছে আমাদের সেই কেশরী মেথিটার অবস্থা। আমরা আরও দেখতে পাই যদি কিছু করা যায়। এরপরে আমাদের মাইক্রোটক্সিন অ্যানালিসিসটা করে দেখতে হবে যে কতগুলো মাইক্রোটক্সিনের মধ্যে ঠিক আছে। প্রধান মাইক্রোটক্সিন দুটো দেখতেই পাওয়া গেল, প্যাটুলিন এবং ট্রাইকোথিসিন। এরপর আর কী কী আছে সেটা আমরা দেখতে পাই। এটা বড়ো প্যাটুলিন কয়েল দেখতে পাচ্ছি আমরা, লম্বা সরু। এটাকে আমরা ম্যাগনিফিকেশন করে একটু পরিষ্কার করে বড়ো করে দেখবো। ম্যাগনিফিকেশন করা হলো, ম্যাগনিফিকেশনটা বাড়ানো হলো, মাইক্রোস্কোপটা ফোকাস করা হচ্ছে। এই কয়েলটা দেখতে পাওয়া যাচ্ছে, ভিতরে প্যাটুলিন রিংটা দেখতে পাওয়া যাচ্ছে, রিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমরা একটু পরিষ্কার করে দেখবো, আর একটুখানি দেখবো এটা প্যাটুলিন রিংটা দেখতে পাওয়া যায় কিনা। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে প্যাটুলিন রিং এখানে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা আর কি মাইক্রোটক্সিন। ফাঙ্গাসটার এইরকম একটা অবস্থা, এটা একটা বিভৎস অবস্থা ফাঙ্গাসের।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। আমাদের সামনে মাইক্রোটক্সিনের রিপোর্টটা এসে গেছে। এটা দেখতেই পাওয়া যাচ্ছে যে পুরো বাঁ দিকটা পুরো একদম পিক হয়ে রয়েছে, এবং প্রায় অবাক হয়ে যাবেন শুনলেই যেন 62টা মাইক্রোটক্সিন এখানে পাওয়া গেছে। টোটাল নাম্বার অফ মাইক্রোটক্সিন 62, এবং এটা বেশ বোঝাই যাচ্ছে যে এটা কী ধরনের ফাঙ্গাস। মেন প্যাথোলিন তো পাওয়াই গেছে, তার সঙ্গে ট্রাইকোথেসিন, টি টু টক্সিন, এবং এই জাতীয় আরও বট্রাইডাল এবং ট্রেমগেন্স, ট্রিপ্টামাইন অ্যালকালয়েডস, ইরিডয়েডস, এগুলো সবই পাওয়া গেছে। তো বোঝাই যাচ্ছে এটা খতরনাক ফাঙ্গাস। এটা একটা পেটের মধ্যে ঢুকে গেলে সব শেষ করে দেবে। তাই এরপর আর বিশেষ কিছু আমার বলার নেই। তারা এই ধরনের খাদ্যদ্রব্য থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তাই হচ্ছে পরিষ্কার স্পেকট্রামটা এই পর্যন্ত।